নমস্কার সবাই রে। আজকে শনিবার, নিয়ে আইলাম ভূতর কিচ্ছা লইয়া। এবার আমরা যখন খুব ছোট আসলাম তখন ভূতর কিচ্ছা শোনা কিংবা যে কোনো কিচ্ছা শোনার সময় কোয়া হইতো, ও আচ্ছা, কিচ্ছা কিচ্ছা কিন্তু অন্যরকম ব্যাপার। গল্প আর কিচ্ছার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আজকে আমরা কিচ্ছা হওয়ার বইছি, কিচ্ছাটাই আলাদা। ছোটবেলা বহুত অনুরোধ করতাম, কিচ্ছা শুনতাম, কিচ্ছা কইলে তো শুনিলেই দাম, কিন্তু ভূতর কিচ্ছা যে কইতাম কেউ আর ভূতর কিচ্ছা শুনতে দিত না। সবাই খালি কইতা না না ভূত উত না। যাই হোক, আজকে তো আমি ওই রকমই গল্প কিছু নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আচ্ছা, মনে আসেনি এক আসিলে সোনার গিলা, কি তৈল কেউ মাতুন্নাতে কইমু গিলা, মনে আছে? ঠিক আছে, আজকের প্রথম যে গল্পটা লইয়া আমি আপনার সামনে হাজির, এই গল্পটা হইল একটা ছেলের গল্প, খুব দুঃখী মায়ের গল্প, দুঃখী মায়ের সন্তানের গল্প। অনেকদিন আগে মরণচন্দ্র করিয়া একটা ছেলে, তার মায়েরই নাম রাখছিল মরণ। কেনে নাম রাখছিল জানা নাই। ওই মায়ে তার সন্তানরে বহু কষ্টে লালন পালন করছে, বড় করছে। এখন আর মার এত দুঃখ নাই। কেনে দুঃখ নাই? এখন মরণ অনেক বড় হয়ে গেছে। মরণ এখন চাকরি করে, হোক না প্রাইভেট চাকরি, চাকরি তো করে। তো মরণের একটা কনসার্নও যখন চাকরি করে, প্রতিদিনই সে চাকরি করিয়া ফিরতে তার অনেক রাত্র হয়। কিন্তু ওই যে তার কষ্টার্জিত শ্রম দিয়া হে একটা বাইক কিনছে, ওই বাইকেই হে বাড়ি ফিরে রোজ। দিন যায়, রাত্র আয়, মরণের কাজ চলে। একদিন অনেক রাত্র হয়ে গেল। রাত্রে সে যখন দেখলো বহু রাত্র হয়ে গেছে, তখন তো তার বাড়ি ফিরতে হইব। কি করব? সেদিন তার ভাগ্যটাও খারাপ। তার ভাগ্যে সেদিন আর বাইকটাও সঙ্গে নাই। যাই হোক, কোনো না কোনো কারণে তার বাইকটা সেদিন নষ্ট। তো বাইক নষ্ট বলিয়া সে যত রাত্রেই হোক সে কি করল, হাটিয়া রওনা দিল। এবার হাটিয়া যার কি আছে, বাড়ি তো পৌঁছাইতে হইব। এই রাস্তা দিয়া হে যে যায় সবে তারে মোটামুটি চিনে। সে রাত্র 11টাই যাক 12টাই যাক, ছোট ছোট দোকানদার থেকে ধরিয়া সবই মরণ রে চিনে। সেদিনও সে বাইকে না গিয়া যখন সে হাঁটিয়া যায়, প্রচুর মানুষ তারে ডাকিয়া জিগাইছে, কিরে মরণ, তোর বাইক কই আজকে?
এখন বাইক নষ্ট হয়ে গেছে, এর লিগে রাত্র হইল হাঁটিয়া রওনা দিলেছি বাড়ির জেন। অনেকে শুনিয়া কর কিতারে অত দূরে তুই বাইক ছাড়া যাইতে পারবে? দেখি রাস্তাত কেউরে পাইলে লিফট লইলিমু। যার মরণ হাটের যাইতে যাইতে বহুত মানুষেও সিগনাল দিল। ওই দিন আর হের বাইকও খুলে না, কেউই তারে আর বাইকে বা গাড়িয়ে কিছুতেই লয় না আর কি। তো খুব সব গাড়ি ঘোড়াই খুব স্পিডে যান। অনেক দূর হাঁটতে হাঁটতে ইদিন হে বুঝলো যে আরো যতবার বাইক নষ্ট হয়েছিল কোনো না কোনোভাবে হে গেলেও ইদিন আর সে কোনোভাবেই ফিরতে পারত না, নিজের পায়েই ফিরতে হইব। যাই হোক, হে তো যার। এবার ঘটল বিপাক। অনেকক্ষণ হাঁটতে 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 হঠাৎ দেখলো এটা অ্যাম্বুলেন্স। এবার অ্যাম্বুলেন্স দেখিয়া তো আর তার লিফট চাওয়ার কোনো ব্যাপার নাই, কারণ অ্যাম্বুলেন্সে রুগী থাকবো, রুগী নিয়ে তো আর কোনো গাড়ি সিগন্যাল দিলেও দাঁড়াইতো না। সে হাঁটাদের যথারীতি অ্যাম্বুলেন্সের আওয়াজ সে শুনের ধীরে ধীরে অ্যাম্বুলেন্সটা তার কাছে আইয়া অটোমেটিক্যালি কোনো সিগন্যাল ছাড়াই, সে কোনো ইশারা করে নাই, অ্যাম্বুলেন্সটা দাঁড়াই গেছে। এবার যেই অ্যাম্বুলেন্সটা দাঁড়াইছে সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের দিকে তাকাইয়া কইল, কি রে ভাই তুমি কই যেইতায়? কইল, না তোমার সঙ্গে পেশেন্ট। কইল, মুখ দিয়া আওয়াজ করলো এইভাবে, কইল হ্যাঁ। তখন ড্রাইভারটা তারে কইল যে তুমি কি যাইতায়, উঠি যাও আমার সঙ্গে বইতে পারবা, পেশেন্ট তো পেছনে। হে আর এত কিছু ভাবলো না, কারণ সারাদিনের ক্লান্তির পরে হাঁটতে হাঁটতে একটা সময় মনে হয়েছে যে যেতাই পাই, অ্যাম্বুলেন্সই পাই আর মরার গাড়ি পাই আর যেতাই পাই, উঠি যাই না। সে যথারীতি উঠি গেছে। তো যাইতে 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 কোনো রকমই কোনো ভয়ঙ্কর সিচুয়েশন মোটেই না। ড্রাইভারটা নানা রকম গল্প তার সঙ্গে কইল, নানা কথা কইল, কইতে 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 গল্প অনেক দূর গড়াইল। গল্প অনেক দূর কিভাবে গড়াইল যে একটা সময় সেই ড্রাইভারটা তারে এই গল্পও কইল যে বিয়াটাও করতে পারলাম না জীবনের এই ব্যস্ততায়। তখন বলে, তুমি বিয়া করছো না? মরণেই প্রশ্ন করলো। বলে, এটাও অনেক ঘটনা রে ভাই, বিয়া করছি না কইতাম না, করছি, কিন্তু কোনো কিছুই সঠিক হইল না। এই কথা শুনিয়া সে আর গল্প লম্বা করল না। একটু সময়ের পরিচয়, ভ্যানে যাইতাছে, ভ্যান ড্রাইভার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, কি আর গল্প লম্বা করব, যা তো তার পার্সোনাল ব্যাপার। সে আর গল্পটা লম্বা করল না, কিন্তু যাইতে যাইতে অনেক পথ। কিন্তু তার একবারও কৌতূহল হইল না যে পেছনের পেশেন্টটা কি বা পেশেন্টের সঙ্গে কেউ আছে কি না, সেটা আর মরণ প্রশ্নও করল না, কিছুই না। চলল অন্যান্য গল্প লইয়া। দীর্ঘ পথ, অনেক রাস্তা অতিক্রম করিয়া এবার শহরের দিকে ধীরে ধীরে যখন যাইতে শুরু করল, একটা সময় দেখা গেল যে তারা খুব শহরের কাছাকাছি। কিন্তু যতই শহরের কাছে যাও, হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা ঠিক আলোর দিকে না গিয়া অন্ধকারে টার্ন করলো। তখন সে জিজ্ঞেস করলো যে তুমি এদিকে কই যাও, আমি তাহলে তো রাস্তায় নামতে হইব, তোমার পেশেন্টের বাড়ি কি তাহলে অন্যদিকে? কইল, হ্যাঁ, এটা একটু শহর থেকে দূরে। তাহলে আমি এখানে নামি যাই, তুমি পেশেন্ট নিয়ে যাও গিয়া। কইল, ভাই এতটুকু আমার সঙ্গে আইলায়, একটু সহযোগিতা কি আমারে করতে হয় না? তখন সে জানতে চাইল যে কেমন সহযোগিতা। বলে, ভাই দেখো, আমি যারে নিয়ে আইছি
সে সঙ্গে কেউ নাই, তুমি জাস্ট তারে ঘরে ঢুকাইতে আমারে একটু সহযোগিতা করো। যথারীতি মরণ তার কথাটা ফালাইতে পারল না, কারণ দীর্ঘ পথ কোনো অর্থ ছাড়া কিচ্ছু ছাড়া এই লোকটাই নিয়ে আইছে। এবার সে কিভাবে তার কথাটা ফেলে? তো অবশেষে বাধ্য হইয়া সে ওই লোকটার সাথেই গেল। গিয়া তো গাড়ি যায় অনেক দূর, অনেকটা জায়গা, কোনো স্ট্রিট লাইটও সে দেখতে পাইল না, কিন্তু সে একটা বাড়ি পাইল আলটিমেট, যেখানে গাড়িটা দাঁড়াইল গিয়া। তো যখন গাড়িটা দাঁড়াইল তখন মরণ তারে জিজ্ঞেস করলো যে তুমি কি এই উঁচু বাড়ির নিচের তলায় লোকটারে নামাইবার, না উপরে নিয়ে যাইতে লাগবো? তখন লোকটায় কইল যে না না, তুমি শুধু আমারে ধরবায়, আমি লোকটারে নিচের তলায় রাখবো, তারপর তুমি আমারে এই বাড়িতে নামানির পরে তুমি যাইও গিয়া। তো মরণের কাছে সেটা সাংঘাতিক কোনো কথা না। মরণ এখন শহরাঞ্চলে আসে, সে বুঝছে কাছে পিঠেই শহর, এই রাস্তাটা অপরিচিত হইলেও মেইন রোডে তার পরিচিত রাস্তা, সে কাছেই গিয়ে আরেকটা কিছু পাইব, হয় টুকটুক নাইলে অটো, কিছু তো পাইব। সে খুব আশাবাদী যে রাত্রে 1:30 বাজলেও সে বাড়ি পৌঁছাইতে পারব। সে কি করলো, দেখা গেল যে সে ওই লোকটারে নামাই দেওয়ার সময় সহযোগিতা করলো। নেট স্লো দেখাইতেছে। এবার যখন দেখা গেল যে সে লোকটারে নামাইতে গেল, ঠিক যখন নামানোর মুহূর্তটা আইলো, মরণ বাইরে, ওই লোকটা ভিতরে ঢুকলো, স্ট্রেচারে ধরলো, ধরার পর লোকটারে নিয়া তারা দুইজনই বাড়ুইয়া স্ট্রেচারটারে জিয়া ঘরে ঢুকতে গেল, দেখলো নিথর একটা শরীর। মরণ তখন ড্রাইভারে জিজ্ঞেস করলো উনার কি কোনো সেন্স নাই? বলল না ভাই, আসলে ঠিক সেন্স নাই বিষয়টা না, না অ্যাকচুয়ালি তাই না, জীবিত না। তখন মরণের একটু অদ্ভুত লাগলো যে আমি তো তাহলে পেশেন্টের গাড়িতে আইছি না, আমি আইছি একটা মৃত মানুষের গাড়িতে, যার পেছনে একটা ডেড বডি পড়া, আমি ওই গাড়িতে আইলাম। যাক, সেটাও সে কিছু ভাবলো না। বাড়িতে তার বডিটা ঢুকানো হইল, দুজনে মিলিয়াই ঘরে নিয়ে ঢুকাইল। কিন্তু তখনই মরণের একটা আশ্চর্য মনে হইল, এমন একটা বাড়িতে একটা মৃতদেহ নিয়ে আইলাম, যে বাড়ি থেকে একটা লুক বার হইল না। সেটা কেমন তোর বাড়ি, যে একটা মানুষ নাই। সে সঙ্গে সঙ্গে ড্রাইভারে জিজ্ঞেস করলো তাহলে তার আত্মীয় স্বজন কেউ জানে না? হে কই জানে তো, সবাই জানে। বলে তাহলে কই তারা? হয়ে হে আইতাছে, তুমি থাকবায় তারা আওয়া পর্যন্ত। তখন মরণ কইল তার কাছে একটা সবকিছু আগোছালো মনে হইল। হে উঠিয়া কইল না না, অত সময় আমার থাকার দরকার নাই, তুমি তো আসো, আমি এখন যাই গিয়ে, আমার মা বাড়িতে অপেক্ষা করে। কইল না রে ভাই, এত সময় যখন আসলা একটু থাকো না, তারা তো আইতাছে না, তো আমি একা ডেড বডিটা নিয়া। হে তখন মনে হইলো আমি তো ভারী বিপদে পড়লাম, এখান থেকে আমি ছুটতেই পারলাম না। কয়েক কাজ করি, দাঁড়াও, ওই যে ড্রাইভারটা, সে কইল দাঁড়াও দাঁড়াও, আমি আমার স্ত্রীরে গিয়া ডাকি, সে 4 তলায় ঘুমে, হে যদি আইও তাইলেই তুমি যাইবা গিয়া। মরণের মনে হইলো কিছুই যেন মিলল না। একটু আগে কইলো হে বিয়ে করছে না, আবার কইলো বিয়ে করছে কিন্তু কোনো কিছু গুছানো না, এবার কইতাছে তার স্ত্রী ঘুমে, সে কিচ্ছুই বুঝতে পারেন না। সে তখন কি করলো, সে উঠিয়া কইলো তোমার স্ত্রী কি এক্ষুনি আইবেন? সে হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী এক্ষুনি নামবো, তুমি আও। সে তখন কি করলো, ছেলেটারে কইলো চলো আও, আমার স্ত্রীরে দীক্ষা যাও, তারে আমরা গিয়ে ডাকি, সে আইব এক্ষুনি।
সেও যেমন একা একা থাকতে একটু ভয় পাইল। সে কি করলো, সঙ্গে সঙ্গে তারে নিয়া 4 তলায় গেল। গিয়া 4 তলায় যখন গেল, গিয়া দেখে তার স্ত্রী শোয়া। তখন ড্রাইভারে জিজ্ঞেস করলো মরণ যে, আচ্ছা ম্যাডাম রে ডাকো, উনি কি ম্যাডামের বাবা? বললো হ্যাঁ হ্যাঁ। বললো উনি জানেন না তার বাবা মারা গেছে? বললো হ্যাঁ হ্যাঁ জানে তো। বললো তারে ডাকো। হ্যাঁ হ্যাঁ তোমার সামনেই ডাকমু। বলে ডাকো তারে, আমি এখন যাই, কারণ মরণ বুঝতেছে কিচ্ছুই সঙ্গত মানে গুছানো না, পরিস্থিতিটা অন্যরকম। তখন সে সঙ্গে সঙ্গে কি করলো, সেগুলো আমি তাহলে যাই গিয়া, তুমি ডাকো, আমি যাই অস্থির করে তুললো। আমি সে যার গিয়া, তখন তার হাতে থাবা মেরা ধরলো ওই লোকটা, যে ড্রাইভারটা। ধরিয়া কইল, হ্যাঁ তোমারই তো আমি এখন যাইতে দিমু। কেনে কও তো? বলে কেনে? এই যে এটা আমরার বাড়ি, আমি থাকি, আমার স্ত্রী থাকেন, আমার শ্বশুর মশাই যিনি এতদিন চিকিৎসাধীন আসলেন তিনিও হন্তিকা থাকবা এখানে, আমরা সব থাকি এখানে। তখন মরণ বুঝতে পারলো যে এখানে অসম্ভব কিচ্ছু জিনিস। সে তখন কইল, তোমার স্ত্রী কি সুস্থ না? তিনি কি মৃত্যুশয্যায়? তিনি কি বিছানায়? কইতেই না ড্রাইভারটা একটা বিকট হাসি আসিয়া কইল, আমরা 3 জন একসাথের যাত্রী, আমরা কেউই পৃথিবীতে থাকি না, সবাই এই ঘরে থাকি। তখন মরণ কিভাবে দৌড়াইয়া নামিয়াইছে, কিভাবে বাড়িতে পৌঁছাইছে সে নিজেও জানে না। পরের দিন সকালে যখন অফিসের টাইম পার হয়ে গেল, তার ঘুম ভাঙলো, তখন তার কাছে মনে হইল এই সব কিছু যেন একটা স্বপ্ন আসলো, কিছুই যেন বাস্তব না। এই হলো আমার প্রথম গল্প। জানি না, আমি কারো কোনো কমেন্ট দেখতে পাইলাম না, আমার কথা কি শোনা যায় আর কি ভালো লাগে কিছু বুঝতে পারলাম না। হয়তো আমার কোনো নেটওয়ার্ক ইস্যু আছে। এবার আমি যাইতাছি আমার দ্বিতীয় গল্পে। আমার দ্বিতীয় গল্পটা হইতেছে একটা গ্রামের বাচ্চারা রোজ তারা খেলতে যায়, রোজ খেলে। গ্রামের বাচ্চারা তো এখনো খেলাধুলা করে, শহুরে বাচ্চাদের জীবনযাত্রা তো অন্যরকম। তো এই জন্য গ্রামের বাচ্চাদের আমরা দেখি তারা ফিজিক্যালিও ফিট, তো প্রচুর খেলাধুলা করে এবং রোজ তারা খেলে। এবং একটা মজার খেলা গ্রাম বাংলায় এখনো দেখা যায়, বা আগেও আমরা ছোটবেলাও দেখতাম, যে বাচ্চারা খেরের নিচে লুকায়। জানি না খের সবাই চিনেন কিনা। খেরের নিচে লুকাচুপি লুকালুকি খেলাটাও কিন্তু একটা দারুণ খেলা আসলো। বাচ্চারা খেরের নিচে লুকাইতো, অন্যরা খুঁজিয়া বাইর করত, এই ধরনেরও খেলা আসলো। এবং যারা নদীমাতৃক অঞ্চলে থাকতো, অর্থাৎ নদীর আশপাশ অঞ্চলে থাকতো, তারা কিন্তু এরকম দেখা যেত যে সারা দুপুর খেলার পর বিকাল গড়াইয়া যখন সন্ধ্যা হয়, তখন তারা নদীতে ঝাঁপ দিত, নদীতে গিয়া সাঁতার কাটিয়া স্নান করিয়া তারপর বাড়ি ফিরত। এইটাই মানে আমরাও ছোটবেলা দেখছি, কিংবা এখনো দেখা যায়। তো নদীতে যারা স্নান টান করে, সেই ধরনেরই একটা বাচ্চা, তার নাম তনা। তনা গ্রামেরই একটা ছোট্ট ছেলে। হে মা বাবার যথেষ্ট আদরের ছেলে। তো প্রতিদিন যখন হে খেলিয়ায়
তারপর তার মায়েই হাত পাও ধোয়াইয়া তারে ঘরে তুলেন। তো রোজ রোজ মার একটাই নিবেদন থাকে, বাবা তুই বাড়ির তাড়াতাড়ি ফিরিস, ও তো দেরি করিয়া ফিরবে না, খেলিয়া কেনে তোর বিকাল করস। ওই দিনটা আসিল শনিবার, অমাবস্যা। যাই হোক, বাচ্চারা অমাবস্যা পূর্ণিমা কোনো কিছুই খেলাধুলাতে সমস্যা করে না, বাচ্চারা লিগা সব দিনই সমান। তো যাই হোক, তার মা হয়তো ব্যাপারটা জানোইন, তাই বারবার কইয়া দিছেন আজকে কিন্তু তুই সন্ধ্যা করবে না, তাড়াতাড়ি খেলিয়া বাড়িতে ফিরবে। হে বারবারই যতবারই মায়ে তারে কইন, অতবারই হে তোমার খালি একটা রুজ রুজ চিন্তা, আমি ফিরমু মা, তাড়াতাড়ি ফিরমু। সেদিন তো শনিবার দিন তার মা বারবার বারবার কইতে আসলো যে তুই কিন্তু তাড়াতাড়ি ফিরবি, আজকে নদীতে কোনো ঝাপাঝাপি না, জলে বেশি যাওয়া না, তাড়াতাড়ি ফিরবা। যথারীতি খের দিয়া লুকালুকি খেলার পর্ব বাড়ির এরিয়াতেও শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে যে একটা আছে জলে গিয়া ছোঁয়াছুঁই খেলা, এটার একটা নামও আছে, সম্ভবত এটার নাম লাই খেলা। এই ধরনের একটা খেলা জলের মধ্যে ছোঁয়াছুঁই, এটাও তারা করত। তো লাই খেলিয়া উলিয়া স্নান করিয়া তারা বাড়ি ফিরত, এটাই তার নিয়ম আসলো প্রতিদিন। তো সেদিন কি হইল, তনা তারা খুব খেলছে, মাঝে মাঝে তার এটাও মনে হইছে যে মা তো তাড়াতাড়ি যাইতে কইছে, কিন্তু বেশি খেলার যখন মজা লাগি যায় তখন আর মায়ে কি কইল না কইল কিচ্ছুই মাথা তাই না। তনাও খুব খেলছে, খেলিয়া নদীর গেছে, ঝাপাইছে, খেলছে। ওই দিন তো রীতিমতো একটা সময় তার মা ডাকাডাকি শুরু করে দিছে যে তনা বাড়িতে ফির, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ডাকাডাকি। টিল্লার উপর থেকে তনায় শুনে, নদীর পার থেকে শুনে যে টিল্লার উপর থেকে মায়ে ডাকরা। তনা তো ফিরত, যাক অনেক খেলা হয়েছে, জলেও খেলছে। খেলতে খেলতে এবার তনা সন্ধ্যা ঘোড়াই গেছে, বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। যথারীতি মা আইয়া দেখছে গেইতে দাঁড়াই দিছে, দাঁড়াইয়া কইতাছেন তোরে আজকে শতবার কইয়া দিছি সন্ধ্যা করতে না, তুই তবুও দেরি করছস, কইয়া বকতে বকতেই বাড়িতে নিয়া ঢুকছেন মা। হাত পা ধোয়ানোর পর্ব প্রতিদিনের মতোই মার। ধরিয়া উড়িয়া যখন তিনি তার হাত পা ধোয়াইয়া চুল আছড়াইয়া সন্ধ্যার টিফিন দিয়া পড়তে বয়ানো, এটাই আসিল তনার রুটিন। তারা গ্রামে থাকলেও তাদের একটা পড়াশোনারও পরিবেশ আসলো বাড়িতে। তনা সেদিনও তার মার দ্বারা হাত পা ধুইয়া যখন মা চুল আশ্রাইয়া দে, বিষয়টা ঘটল তখনই। হঠাৎ করিয়া তনার মা দেখে তনার মাথার ডাইন সাইডে একটা নখের আঁচড়ের মতো কিছু একটা আঁচড় দিছে, এবং শুধু আঁচড় না, 5টা আঙ্গুলের আঁচড়ের সাথে ওই জায়গাগুলির একটারও চুল নাই। সবচেয়ে ভয়ের বিষয়টা আইছে এইখানে যে মাথায় 5টা আঙ্গুল যেখানে বসানো, এখানে একটাও চুল নাই। তার মা চিৎকার দিয়া কইছে তোরে জলে কিচ্ছু কামড় দিছে, তোর মাথায় কিছু কামড় দিছে, তুই কিচ্ছু বুঝছস না। হে তখন উঠিয়া কইতাছে না মা, আমারে তো কিছু কামড় দিছে না। বলছে হ্যাঁ, তোর জলের নিচে হোক বা খেরের নিচে যখন লুকাইছস তোরে কিছু কামড় দিছে বাবা, দেখ তোর মাথায় চুল নাই, তোর মাথায় 5টা আঙ্গুলের জায়গার মতো চুল নাই। হে তখন উঠিয়া কইতাছে কি কো মা তুমি আমারে, এরকম হইতে পারে না। দেখ বাবা দেখ, তার মারও চিৎকারে উৎকারে তার পিসি উশিরা ছুটিয়ে আইছে। কিটা কো তুমি, বলে দেখি যাও সবাই। পিসি আইছে, তার 2 পিসি ছুটিয়ে আইছে, ছোট কাকা আইছে। তাইয়া কই দেখো কিটা হইছে, তার মাথার মধ্যে 5টা আঙ্গুলের দাগের মতো। তখন একটু মারামারির পর্যায়ে আর কি, মার আগে পিসিরাও বক্তাছে সন্ধ্যা করিয়া বাড়ি ফিরছোস, এ কইতাছে কিটা হয়েছে, আরেকজন কইতাছে ডাক্তার দেখানে তুলে দিতে হয়নি, এরকম হইতেই পারে না, মাথার মধ্যে চুল নাই,
5টা নখের দাগের মতো, আঁচড়ের মতো। কি হয়েছে এটা? এরকম যখন এটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সময় তোনা তার মারে ধরিয়া একটু ভয় পাই গেছে। ভয় পাইয়ে টাইট করে তার মার 2 হাত ধরিয়া করছে, মা জানো মা, আমরা যখন খেলি রোজ না একটা দাদা আমরা জলে আমাদের সঙ্গে খেলে, ওই দাদাটা জানো মা সব সময় কয় যে আমি কি খাইতে ভালো পাই জানোস? আমি ভালো পাই চুল খাইতে। জানো মা, রোজ দাদাটা এই কথা কয়। কিন্তু মা, সে তো আমার মাথার চুল খাইছে না, তাইলে আমার মাথার চুল নাই কেনে? তার মায় জিজ্ঞাসে, এই দাদা কই থেকে আয়? কার বাড়ির দাদা? আমরার পাড়ার ছেলে। কো তুই? কো না মা, এই দাদাটা অদ্ভুত জাদু জানে। দাদাটা জানো ডুব ডুব সাঁতার দিয়ে আয়, আবার রোজ জানো মা ডুব দিয়ে বাড়িতে যায়। কোনো দিন দাদাটা আমরারে দেখায় না, কি কৌশলে বাড়ি যায়। জাদু জানে মা। দাদাটা না জলের মধ্যে ডুব দে আর আমাদের বাড়িতে আমরার কাছে খেলতে আয়। আবার দাদাটা ডুব দে আর আমরার কাছ থেকে সে অনেক দূরে যায় গিয়া। কোনো দিন দাদাটা সাঁতার দিয়া যায় না মা। তোনার মা অবাক হইয়া তার পিসি কাকু সবের মুখের দিকে তাকাই রইছে। তোনা কইছে, মা গো, তাহলে কি মা ওই দাদাটা আমার চুল নিল? তোনার মা ছেলেটারে বুকে টাইট করে জড়াইয়া ধরিয়া কইল, বাবা কি হয়ে গেল তোর সঙ্গে? এই হইল আমার দ্বিতীয় গল্প। এবার আমি যাইতাছি আমার তৃতীয় গল্পের দিকে। জানি না সব ঠিকঠাক আছে কিনা, তবে এবারের যে তৃতীয় গল্পটা সেটাও একটু অন্য ধরনের, অন্য অনুভূতির গল্প। দুইটা ছেলে, এখন তো আসলে বর্ষাকাল, সবাই মাছ টাছ ধরতে যায়। এরকমই একটু জল বাড়লেই দেখা যায় মাছ ধরার পর্ব। এটা সব জায়গায় দেখা যায়, প্রচুর মাছ ধরে মানুষ। ফ্লাড আইলেই মানুষের মাছ ধরা। সেই রকমই একটি ছেলে তার বন্ধুর সঙ্গে পরামর্শ করলো যে এত মানুষ মাছ ধরে, আমরাও ধরব। তার বন্ধুটা তারে কইল যে দেখ, মাছ ধরার তো আমরার অভ্যাস নাই, আমরা কি পারমু? বলে হ্যাঁ, আজকে চল সন্ধ্যার আমরা রাত্রেবেলা গিয়া মাছ ধরি, অনেক রাত্রে। তার বন্ধুটা কইল, না রে ভাই, আমি সাপ ডরাই, অনেক কিছুই ডরাই, আমি বেশি রাত্রে মাছ ধরতে পারতাম না। তখন সে কইল, ঠিক আছে, তুই কোন সময় মাছ ধরবি? কইল, একটা কাজ করো, আমরা সন্ধ্যাবেলা ধরতে যাই। তাইলে দুই বন্ধুতে সন্ধ্যাবেলা মাছ ধরতে গেল। মাছ ধরল অনেকক্ষণ নিয়া। তারা তো আর এক্সপার্ট না, তারা মাছ ধরে মকা মাছ, মাছ ধরে পুঁটি মাছ, মাছ ধরে ছোট ছোট বাইং মাছ, চ্যাং মাছ, কত রকম ছোট ছোট মাছ। এরকম করতে করতে বেশ মাছ ধরি লাইল। ধরিয়া এবার যখন অনেক রাত্রই যায়, দেখলো সন্ধ্যাবেলা গেছে, এখন তো রাত্রই যায়, প্রায় 8:30 9টা বাজি যায়। তারা দুই বন্ধু কইল, চল এখন বাড়ি যাই গিয়া। বিশেষ করে একটা বন্ধু যে খুব ভয় পায়, এ কইল, যাই গিয়া বাড়ি, চল এখন অনেক রাত্র হইছে, পরে সাপে টাপে ধরবো। সে কইল, তুই যা, আমার তো একদম মাছ ধরার নেশা হয়ে গেছে, আমি মাছ ধরবো। এই করতে করতে একটা সময় সে কি করলো,
সে মাছ উচ ধরিয়া সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইল, আর বন্ধুটা তার বাড়ির দিকে গেল গিয়া। কিন্তু যে বন্ধুটা খুব উৎসাহী আসলো, এই বন্ধুটা ছোট ছোট মাছগুলো পুটলা ভর্তি করিয়া লইয়া রাস্তা দিয়া হাঁটা দিল। পথে তারে অনেকজন, অনেক জেঠু, অনেক কাকুরা ডাকিয়া ডাকিয়া কইল, কি তারে তুইও মাছ ধরাত নি? বলে, ওই জেঠু, এবার গুলাত সবে মাছ ধরের দেখিয়া আমারও খুব মাছ ধরার শখ হইল, আমিও মাছ ধরতে আইছি। তেতে কিছু ধরলেনি, বলে, দেখো দেখো কত মাছ ধরছি, ওই তো চ্যাং ধরছি, মকা ধরছি, পুঁটি ধরছি। নিরম করিয়া করিয়া হে প্রথমে জেঠুরে, তারপরে পাড়ার আরেকজন কাকুরে, তারপরে আরেকজন দাদারে, এইভাবে সে অনেকজন রে তার মাছগুলি দেখাইল। দেখাইয়া দেখাইয়া সে হাটের। এমন সময় একটা টুকটুক ড্রাইভার, তিনি টুকটুক নিয়ে আইছেন। আইয়া কইতাছে, ও দাদা যাইতেন নি, চলেন। হে কইতাছে, না ভাই, আমি টুকটুকে যাইতে লাগতো না, ওই তো আমার বাড়ির সামনে, আমি হাঁটিয়েই যাই। গেছে, সে আবার হাঁটলো। পথে অনেক পরিচিত জন, অনেকের সঙ্গেই দেখা, অনেকরে মাছও দেখাইলো। একটু পরে সে দেখে কি আবার ওই টুকটুক ড্রাইভারটাই, যে তার একটু আগে জিগাইছিল, ওই থেকে জেনে আবার সে সেম রুটে আইছে। আইয়া জিগা, ও দাদা যাইবানি? তখন সে কইল, আরে না ভাই, আমার বাড়ি তো ওই তো সামনে, আমি টুকটুকে যাইতাম না। এই করতে করতে টুকটুকালাটাও গেল গিয়ে তারে ক্রস করিয়া। সে আবারও আগাইল, আবার হাঁটতে হাঁটতে আর তো বাড়ির কাছে। যখন বাড়ির কাছে প্রায় আইছে, তখন সে দূর থেকে দেখে একটা টুকটুকা। সে মনে মনে ভাবলো, তোর টুকটুকুর লিগে আর হাঁটা যায় না, টুকটুকে খালি জিগাইতে থাকে, যাইবানি যাইবানি যাইবানি। হে টুকটুকটারে দীক্ষা একটু অ্যাভয়েড করলো, যে তার দিকে না তাকাইয়া স্পিডে আই গেল তার বাড়ির গেইটে। যে গেইটে আইলো, গেইটে আইয়া সে দেখলো যে একটু আগে যে লাল টুকটুকটা গেছিল, ওই টুকটুকটাই তার বাড়ির গেট ক্রস করছে। তখন হে ভাবলো, এই টুকটুক ড্রাইভারটা আমার দুইবার একই রুটে ক্রস করে আবার কোন দিকে ঘুরিয়া হে আইয়া আমারই খালি ক্রস করে কেনে। তখন হে ভালো করিয়া তাকাইলো লোকটার দিকে, টুকটুক ড্রাইভারটারে দেখা। টুকটুক ড্রাইভারটা না অবাক কাণ্ড, এ তো আস্তে টুকটুক চালায়, আস্তে আস্তে করে আগায়। হে গেট থেকে জাস্ট খালি তার মুখটা বাড়াইলো। আপনারা শুনলে বিশ্বাস করবা না, এটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। হে দেখলো টুকটুক ড্রাইভারটা না দাঁড়াইয়া, টুকটুকটা থামাইয়া দূরে তার বাড়ি ক্রস করিয়া তার লগেই টুকটুক ড্রাইভারটা কথা কয়। বুঝতে পারছেন? মানে তার লগেই হে দাঁড়ানো রাস্তা, টুকটুক ড্রাইভার তারে জিগার, টুকটুক লাগবো? হে কইতাছে না, টুকটুক লাগতো না। কিন্তু তার কাছে না বিষয়টা পুরা সিনেমার মতো। হে কিছু কর না, কিন্তু সে নিজের চোখের সামনে দেখে হে এবং টুকটুক ড্রাইভারের মধ্যে কথা হইতে থাকে। কন্টিনিউ টুকটুক ড্রাইভার কর, আন না আমার টুকটুকে, আপনি আপনার মাছ লইয়া আন না। হে কর, না না আমার বাড়ির সামনে। কিন্তু হে কর না, কিন্তু হে দেখে হে টুকটুকের লোকে কথা কইতাছে, কিন্তু হে তার বাড়ির গেইটে দাঁড়ানো। হে দূর থেকে দেখতেছে হে কথা কর টুকটুক ড্রাইভারের লোকে। এটা অদ্ভুত ঘটনা। হে অনেকক্ষণ এগুলি দেখতে 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 কোন সময় হে তার গেইটে সেন্সলেস হইয়া পড়ছে, হে নিজেও কইতে পারে না। এই হলো আমার গল্পের আরেকটা গল্প। এই গল্পগুলির পর এবার আমি আমার
শেষ গল্পের দিকে যাইলাম। শেষ গল্পটা হয়তো শুনলে অনেকে মনে হইতে পারে কোথাও যেন জানা, কারণ গল্পটা প্রত্যেকের জীবনের সঙ্গে খুব রিলেটেড। এক্ষণের যে গল্পটা একটু পুরো ভিন্ন স্বাদের একটা গল্প, ভিন্ন অনুভূতি, এবং এই গল্পের থেকে অনেক কিছু শিখার আছে। আমরা যারা আগামী প্রজন্ম তারার জন্য একটা মেসেজ এই গল্প। যাই হোক, আমি এখন আমার শেষ গল্পের দিকে যাইলাম। আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হয়, যার লিগে হয়তো নেট স্লো থাকতে পারে। সবার শুনতে পাররা কিনা বারবার আমার মোবাইলে নেট স্লো কইতাছে, কিন্তু আমি আমার গল্প চালাইয়া যাইলাম। এবার আমার লাস্ট গল্পটা শুনুন। একজন মহিলা, আমি আবারও কইতাছি, গল্পটা সবার শোনা দরকার। এক্ষণের জেনারেশনে দেখা যাইতেছে বাচ্চারা প্রচন্ড একটা যন্ত্রের মতো জীবন যাপন করে। এই যান্ত্রিক জীবনটা বাচ্চাদের মধ্যে আমরা যারা অভিভাবক, আমরাই তাদের হাতে তুলিয়া দিতাছি। আমাদের যে শৈশব, আমাদের যে জীবনযাত্রা আসলো, সেই জীবনযাত্রাটা এই প্রজন্মের যুগে হয়তো আমাদের কাছেই মনে হয় যে এটা একটা সেকেলে জীবনযাত্রা, যার লিগা আমরা আমরার বাচ্চারারে একটা অন্যরকম জীবন উপহার দিলাম। সেই রকমই একটি মায়ের গল্প। একজন মা, তার একটি মাত্র ছেলে, সেই ছেলেরে তিনি পড়াশোনা, আবৃত্তি, গান, নাচ বলতে ওয়েস্টার্ন ড্যান্স, সব কিছুই তাই শিখাইতেছে। প্রচন্ড গুণী একটা ছেলে তৈরি করাই তার স্বপ্ন। তো দিন রাত্র ছেলেরে নিয়েই তিনি ছুটাছুটি করেন সেই মা, এবং মায়ের কাছে একদম সময় নাই। বড় পরিবারেরই এই মায়ের বাড়িতে তখন শ্বশুর শাশুড়ি অন্যান্য সবই আসেন, কিন্তু মায়ের শ্বশুর শাশুড়িরে দেখা করা বা অন্য কিছুর অ্যাকচুয়ালি সময় নাই, সময় নাই। কারণ উনি বিশাল একটা স্বপ্ন নিয়ে তার সন্তানরে বড় করা, সন্তান বহু বড় হইতো, এইটাই ছিল ওনার জীবনের চরম লক্ষ্য। একটা সময় তিনি কি করলেন, তিনি তার ছেলেরে নিয়ে প্রতিদিন একদম যুদ্ধের গতিতে চলতেন। সকালবেলা স্কুল, বিকেলবেলা সাঁতারের পর তার টিচারের পর আবার গানের টিচারের পর কোনো দিন আবৃত্তি, কোনো দিন আর্টের টিচার। স্বাভাবিক, ওই বাচ্চাটা যন্ত্রের মতো বড় হয়, কিন্তু যন্ত্র হইলেও মা বাবা কিন্তু খুব গর্বিত। অবশ্যই গর্বের বিষয়, কারণ ছেলে কিন্তু 95%, 96% করিয়া পরীক্ষার রেজাল্টও করে। কম বড় কথা নয়, অত কিছু শিখিয়া মা বাবা কষ্ট করে ভালো ফলাফল করে, ঠিক আছে। যদিও ছেলের তার জীবনযাত্রায় কিছু রেস্ট্রিকশন আসলো, এটা একটু সাফার করছে, এটা আমাদের দৃষ্টিতে সাফার, কিন্তু সেই মায়ের কাছে হয়তো এটা কোনো কষ্টের কিছু না। কারণ মায়ের কাছে ছেলেরে খেলার যাইতে দেওয়া, এটাও তার মায়ের কাছে মনে হইতো সময় নষ্ট। বন্ধু বান্ধব তৈরি করলে তার মা কইছেন যে দেখো বাবা, বন্ধু বান্ধব জীবনে তৈরি করতে পারবা অনেক বড় হইয়া, তো আগে জীবনে এখন কেরিয়ার তৈরি করো। সূর্যের আলোয় গিয়ে দাঁড়াই থাকলে সমস্যা আছে, তাতে তোমার পড়াশোনা নষ্ট হইব, জ্বর আইতে পারে, কাজে সূর্য দেখার এখন সময় নাই। ভাত খাইতে বইতে গেলে তার কষ্ট হইতে পারে তার, কারণ ভাত খাওয়ার টেবিলে যাওয়া আওয়া, তার থেকে বিছানার পাশেই খাওয়ার টেবিলটা থাকলে সুবিধা। এইভাবেই ছেলেটার জীবনযাত্রা। এই করে করিয়া একটা দিন আয়, ছেলে অনেক বড় হয়, অনেক ভালো রেজাল্ট হয়। যদিও সে অনেক প্রতিকূলতার মধ্যে বড় হইছে, তারে কোয়া হইছে
যে দেখিও কোনোদিন কিন্তু কোন টিচারের কাছে পড়ো কিংবা কি নোট তোমারে দেওয়া হয় এগুলো কাউরে শেয়ার করতে যাইও না। এগুলি যদি শেয়ার করো তাহলে কিন্তু তুমি প্রতিযোগিতায় হারবাই। তোমার সেম রুট অন্যরা দিব, তোমার সেম টিচার যেভাবে বুঝায় ওইভাবে আরেকজনের টিচার রেখা ওই টিচারের কাছে পড়লে সেম ওই জীব বুঝানো। সুতরাং সে কিন্তু খুব সাবধান হইয়া পড়াশোনা করে। এইভাবেই এ বড় হয়েছে। আর মার কথা অনুযায়ী মা বাবা দুজনেরই এটা আদেশ। খুব লক্ষ্মী ছেলে হইয়াই বড় হয়েছে। এরকম করতে করতে একটা দিন আইলো, ছেলে এখন কিন্তু প্রতিষ্ঠিত, ছেলে অনেক বড় হয়ে গেছে। এবার ছেলে শুধু বড় হইলেই তো হইতো না, মা বাবার তো স্বপ্ন আছে না। শুধু দেশে থাকিয়া প্রতিষ্ঠিত হইলেই কি আর বিশাল বড় হওয়া যায়? তার মা বাবার স্বপ্ন আমার ছেলে বিদেশ যাইব। যথারীতি এবার তার বিদেশ যাওয়ারও পর্ব। সে বিদেশ যাইব, তো মা বাবাও খুব খুশি, ভালো ফলাফল করিয়া চাকরি পাইছে, ছেলে এবার বিদেশ যান। ভালো কথা, ছেলে বিদেশে গেল। তারপর থেকে অবশ্য তার মা বাবা একটা কাজ করেন, যেখানেই বেড়াইতে যান সবাইরে গল্প করেন আমার ছেলে এবার বিদেশে চাকরি করে, খুব খুশির খবর। সবাই কইতাছে আপনাদের পরিশ্রম সার্থক, ছেলেরে বানাইছেন বটে, সব কিছু শিখছে, ভালো ফলাফল করছে, এখন বিদেশে চাকরি করে, কম বড় কথা? অবশ্যই ভালো কথা। ছেলেও বছর প্রথম দিকে বছরে একবার দুবারও আইছে, ধীরে ধীরে তো সে তার প্রমোশন হওয়ার চাকরি, এবার তো আর সবসময় আইতে পারে না, সে 2 বছরে 3 বছরে বাড়িতে আয়। তার বাবা ছিলেন প্রেসারের রুগী, সুগারের রুগী। একটা সময় বাবা অসুস্থ হন, ধীরে ধীরে বাবা এক্সপায়ার করেন, বাবা মারা যান। এবার উচ্চপদে রত ছেলে বাড়িতেও আসে, বাবার সবকিছু সারিয়া মারে একটা সিকিউর জায়গায় ভালো ফ্ল্যাটে মারে রাখিয়া ছেলে আবার বিদেশে বাড়ি গেছে। এবার মা একা, কিন্তু পুত্রের সঙ্গে রাত্রে রাত্রে ভিডিও কলে কথা হয়। ফ্ল্যাটটাতে মা একাই থাকেন। সে একা হইলে কি হইল, প্রতিদিন রাত্রে তো ছেলে ভিডিও কল করে, ছেলের সঙ্গে কথা হয়, আর ছেলের নির্দেশ অনুযায়ী মার বাজার থেকে ধরিয়া সব কিছু ঘরে আসে। মায়ের কোনো কষ্ট হল না। দিন যায়, রাত্র আসে, ক্রমে ধীরে ধীরে দেখা যায় বিশাল বড় ফ্ল্যাটে থাকে তো। এবার একটা সময় দেখা গেল যে ওই মাটা প্রতিদিন সন্ধ্যাবেলা ভালো ভালো খাবার বানায়। এটা অবশ্য কেউ ঘরে ঢুকিয়া বুঝছে না, এটা পাশের ফ্ল্যাট থেকে প্রায়ই শোনা যায় সন্ধ্যাবেলা নানা রকম খাবারের গন্ধ। একটা সময় দেখা যায় বেলকনি বারান্দাতে মা কোনো একটা পুতুলরে কাঁধে নিয়ে ঘুম পাড়ান। ধীরে ধীরে আরো অনেক দিন অতিবাহিত হয়, দেখা যায় ওই মা ওই যে রেলিংয়ে অনেক কাপড়, ছোটদের কাপড় মেলিয়া দেয়, ছোট্ট ছোট্ট কাপড় ধুইয়া মেলিয়া দেয়। এইভাবে দিন যায়, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস করিয়া করিয়া বছর ঘনাই গেল। ছেলে অনেক উচ্চপদে ব্যস্ত জীবন বিদেশে, ছেলের আর বাড়িতে যাওয়া হয় না, কিন্তু নিশ্চয়ই মায়ের সঙ্গে যোগাযোগ আছে। এত বড় ফ্ল্যাটে মা থাকেন যার যার মতো করিয়া, কি কার খবর নেকন ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে। কিন্তু মারে কিন্তু সব মানুষই ব্যালকনিতে আইতেও দেখে। মার ঘরের রান্নার আওয়াজও পাশের ফ্ল্যাট থেকে আওয়াজ না পাইলেও সুন্দর গন্ধ, কোনোদিন ম্যাগি, কোনোদিন ঘুগনি, এই ধরনের আরো কত মডার্ন খাবারও টিফিনের
গন্ধ পাওয়া যায়, বোঝা যায় মা নিজের লিগেই হোক কারোর লিগেই হোক তিনি খাবারও বানান। এই করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এবার কমপ্লেক্সের দারোয়ানের সেটা চোখে পড়ল যে ওই ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা যিনি মাঝে মধ্যেই গেট ক্রস করতেন, তিনি বেশ কিছু মাস ধরিয়া উনি কিন্তু আর বাইরে আসেন না। তবে কি উনার সব বাজার হাট সবকিছু উনার ঘরেই আয়? হতে পারে। কে রাখে এত বড় ফ্ল্যাটে? কে রাখে খবর কার? সবাই তো ব্যস্ত। এবার ঘটল একটু অন্য ঘটনা। কিছুদিন পর তার পাশের ফ্ল্যাটে লোকরা বিরক্ত হইয়া খালি খবর করে যে কোথা থেকে যেন গন্ধ বাড়য়। তারা গন্ধ পায়, কিন্তু কই গন্ধ, কিসের গন্ধ, কেউ কোনো হদিশ পায় না। তাও যায় অনেক দিন। এই করতে করতে প্রায় অনেক মাস, কারো গণা নাই যে এটা কত মাস হইব, হয়তো 1 বছর কিংবা 1.5 বছর পর সেই যে ছেলে উচ্চপদে চাকরিরত বিদেশে, সেই ছেলে হয়তো মার কাছে ছুটিয়ে আয়, হয়তো মাকে দেখতে আয়। গল্পটা সেখানেই। ছেলে যখন বাড়িতে ফিরে তখন ধীরে ধীরে ছেলে যখন বাড়িতে আইয়া ঢুকতে চায় দরজায়, কোনোভাবে সে দরজা খুলতে পারে না। তখন সে আশপাশের মানুষের সঙ্গে যোগাযোগ করে, সে ঘরে ঢুকতে পারতেছে না। তখন মানুষ তারে সহযোগিতা করে সে ঘরে ঢুকার জন্য। তারপর একটা সময় সবার সহযোগিতায় সে ঘরে ঢুকে। ঘরে ঢুকিয়া একটা অবাক দৃশ্য দেখে, একেবারে অবাক দৃশ্য। যে ঘর গোছানো, ওয়েল ফার্নিশ, যে ঘর যেখানে সে তার মারে রাখিয়া গেছিল, সেই সুন্দর দামি সোফাটা দেখে তার মা ওই সোফাতেই বসা। তার মার হাতে সেই মোবাইল ফোনটা যেটায় সে ভিডিও কলে মার সঙ্গে কথা কয়, সেই জামাটা পরা যেটা পরিয়া সে যেদিন লাস্ট মায়ের সঙ্গে সেলফি উঠছিল, উঠিয়া সে বিদেশ যাত্রা করছিল, সেই নাইটিটাও মায়ের পরা। কিন্তু একটুই বিষয়, সামান্য দুঃখের বিষয় ছেলের লেগা। বিষয়টা হইল মার শরীরের একটা চামড়াও নাই, শুধু একটা কঙ্কাল সোফাতে বসা, যে কঙ্কালের কাছে জড়াইয়া আছে একটা পুতুল আর একটা মোবাইল। ছেলে মারে দীক্ষা বাকরুদ্ধ হয়ে গেল, আর কিচ্ছু কোয়ার থাকলো না। মনে হইল এই যে আমারে মা পড়াইছে, এই আমি মারে গিফট দিলাম, সঠিক গিফট। আজকে 1.5 বছর ধরে মায়ের সঙ্গে আমি যোগাযোগ রাখতে পারলাম না। আমার ব্যস্ত জীবনে আমি মারে আইয়া পাইলাম। এভাবে বাকিটা আপনারা বুঝবা। আমি ভুল না শুদ্ধ জানি না। ব্যস্ততার উপহারটা আমরা মনে হয় অভিভাবকরা আরো কমাই দিলেই ভালো, তাহলে আইয়া মার নিথর দেহ আর কঙ্কালটা দেখতে লাগতো না। নমস্কার সবাই রে। আজকের ভূত পর্বের গল্প আমার এখানেই শেষ। প্রচন্ড বৃষ্টি হয় আমরা এখানে, তো জানি না কার কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমারে কইবা।
কারণ আজকে আমার মোবাইলে কোনো কমেন্ট আসে নাই। হয়তো অনেকে অনেক কমেন্ট করতেছেন, কিন্তু আমি এই কমেন্টগুলো আর দেখতে পারলাম না। নাইবা দেখলাম, জানতে তো পারমু। সবাই রে আমার শুভেচ্ছা, সবাই ভালো থাকবা। আর আজকের জন্য বিদায়, নমস্কার।